ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় মহাকাব্য রামায়ণ এবং মহাভারত। প্রথমেই মহাভারতের কুরুক্ষেত্র মহাসমর এই প্রসঙ্গে আলোচনা করছি। সবেমাত্র কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়েছে। পঞ্চপাণ্ডবের মনে এক অহংকার দেখা দিল। সবাই ভাবছেন তাদের নিজের নিজের কৃতিত্বে ওনারা এই যুদ্ধ জয় করেছেন। ভীম ভাবছেন আমার গদার দাপটেই এই জয় এসেছে। অর্জুন ভাবছেন এই জয় আমার গান্ডীবের জয়। এইরকমই পাঁচ ভাইরা বিভিন্ন রকমভাবে নিজের অহংকার বৃদ্ধি করছেন। প্রচ্ছন্ন অহংকার একদিন প্রকাশিত হয়ে পড়ল। তারা কৃষ্ণকে শুধালো, এই যে যুদ্ধ হলো এতে সর্বাধিক শত্রু ত্রাস কে ঘটিয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ চতুরে চূড়ামণি। উনি শুনেই বললেন, দেখো আমি তো পার্থের সারথি ছিলাম। অতি বড় রণভূমিতে কোথায় কখন কে কেমন যুদ্ধ করেছে তা তো দেখার সুযোগ হয়নি। তবে একজন রয়েছে যে সব দেখেছে। সবাই বলে উঠল, কে কে সে? ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে চললেন। পাণ্ডবদের নিয়ে উনি গেলেন যুদ্ধক্ষেত্রে এবং সেখানকার উচ্চতম বৃক্ষটির সর্বোচ্চ শাখায় ঝুলন্ত একটি মস্তক দেখিয়ে বললেন, একে জিজ্ঞাসা করো। তখন পঞ্চপাণ্ডব ওই মস্তককে জিজ্ঞাসা করল, তুমি বলো এই যুদ্ধে সর্বাধিক শত্রু ত্রাস কে ঘটিয়েছিল? সেই মস্তকটি সব শুনে বলতে লাগলেন, কি সব বলছো? কোথায় গদা, কোথায় গান্ডীব, কোথায় মল্লযুদ্ধ? আমি তো দেখলাম সমর ভূমির সর্বত্র একটা দ্যুতিমান চক্র বনবন করে ঘুরছে, আর সব শত্রু ছিন্নমূল তরুণ্যায় ধরাশায়ী হচ্ছে। লজ্জায় পাণ্ডবদের মাথা হেট হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ এভাবে অহংকার চূর্ণ করলেন। ভগবান অহংকার সহ্য করেন না। ভগবান দর্পহারী, অহংকার চূর্ণ করে দেন। তিনিই সব করেন, আমরা ভাবি আমরা করছি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তবে সবই বিশ্বাসের ব্যাপার। আমরা দেখতে পাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, ওনাকেও ভাড়া বাড়িতে থাকতে হয়েছিল। তার কত ভক্ত, তারা সবাই তাকে অবতার বলে। কিন্তু গলায় যখন ঘা হলো, পুঁজ হলো, তখন এমন সব ভক্তদের অনেকেই ভাবল যদি অবতারই হবেন তবে এমন কেন? না না, অবতার নন, একজন বড় মাপের সাধক। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অবতারত্ব ঘুচে গিয়ে তিনি হয়ে গেলেন এক সাধক। শম্ভু মল্লিকের অত বড় বাড়ি, বলরামের বাড়ি, রামদত্তের বাড়ি, রানী রাসমণির প্যালেস, অথচ একখানা ঘরও ঠাকুরের থাকার জন্য দেয়া গেল না। কেমন করে দেবে? অমন রোগ। সবাই তখন ভাবছে সংক্রামক ছোঁয়াচে যদি হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে শেষকালে আসা ছেলেগুলি তাই বাধ্য হয়ে কাশীপুরের বাগান বাড়িতে তাকে এনে তুলল। ধন্য তারা, আর তারাও ধন্য যারা ঠাকুরকে না দেখেও ভক্তি বিশ্বাস করল। একবার ডাক্তার এসছেন, ঠাকুরকে দেখছেন, সবাই দাঁড়িয়ে আছেন। সবার মনে একটা প্রশ্ন, ঠাকুর কি সত্যি অবতার? এত রোগে ভুগছেন, ঠাকুর রক্তবমি করেছেন। কিছুক্ষণ পরে সেখানে নরেন ঢুকলেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। নরেন দেখলেন সবার মুখে একটা অবিশ্বাসের ছাপ। উনি গটগট করে উঠে গেলেন, ঠাকুরের ঘরে গেলেন, সে রক্তবমি পান করলেন। এই হলো বিশ্বাস। এবারে আসি রামায়ণের কিছু আলোচনায়। রামায়ণ মহাভারত দুটোই অত্যন্ত বৈজ্ঞানিক বই। এই নিয়ে জার্মানিরা অত্যন্ত রিসার্চ করেন। আনন্দের বিষয়ে
এখন ভারতেও রামায়ণ, মহাভারত, গীতা চর্চা এই নিয়ে মানুষের মনে একটা উৎসাহ দেখা দিয়েছে। শ্রীমৎ স্বামী পরমানন্দজির বলা এই প্রসঙ্গে একটি আলোচনা করছি। উনি বলছিলেন, মৃত সঞ্জীবনী কি, লক্ষণের শক্তিশালী বা কি, কেই বা সুরমা অহল্যা, শক্তিশালী দেখানো হয় বুকে তীর ব্যথা। আরে পাখি মারা তীর দিয়ে মারলে কি অমন অবস্থা হয়? এক যুবককে উদ্দেশ্য করে উনি বলছেন, কি বলছো, লেজার রে? না, তাও না, তার চেয়েও উন্নত সাইকিক। এতটুকু একটা দণ্ড থাকে, ওর পোলারিটি চেঞ্জ করতে সোজা ব্রেনে গিয়ে এমন আঘাত করে যে গভীর কোমাতে চলে যায়, পুরো মেরুদণ্ড অসাড় হয়ে যায়। হিমালয়ে মৃত সঞ্জীবনী হয়। ভার্জিন সয়েল চাই, যেখানে কারুর পাও পড়েনি। এতটুকু গাছ প্রতি বছর মরে গিয়ে আবার গজায়। 100 বছর পরে ওর রুটটা ঠিক মানুষের চেহারার মতো হয়, হাত, পা, শরীর সবটা। ওই রুটের কিছুটা খাইয়ে দিতে হয়, কিছুটা লেপন করতে হয়, আর কিছুটা শোকাতে হয়। ওই করার প্রায় সঙ্গে সঙ্গে কোমা থেকে সে ফিরে আসে। সুসেন ছিলেন ভেষজ বিজ্ঞানী। তিনি জানতেন সঞ্জীবনীর কথা। স্পেসশিপে চেপে রাতারাতি হনুমানকে যেতে হলো হিমালয়ে। যাবার আগে সুসেন সঞ্জীবনী সম্বন্ধে বিস্তর বিবরণ দেয়া সত্ত্বেও অন্যান্য অনেক নিকট সদৃশ্যের বনস্পতি সেখানে থাকাতে হনুমান কোনটা যে ঠিক সঞ্জীবনী তা বুঝে উঠতে পারছিল না। কিন্তু হনুমান ছিল মহাবুদ্ধিমান। সে কোনো ঝুঁকি না নিয়ে ওই সব বনস্পতির প্রত্যেকটির কিছু কিছু সংগ্রহ করল। তার পরিমাণ এত হলো যে স্পেসশিপ ভরে গেল। আরে হনুমান কি সত্যি সত্যি পর্বতের চূড়া বয়ে এনেছিল? স্পেসশিপে ভর্তি গাছগাছড়ার বিপুল পরিমাণ দেখে অমন বলা হয়েছে। সুরমাকে ছিল মস্ত একটা র্যাডার। লঙ্কিনীও তাই, কোনো রাক্ষস নয়। যদি তাই হতো তবে হনুমান ওকে পার হয়ে যেতেই লঙ্কিনী সে খবরটা কি লঙ্কায় পাঠিয়ে দিত না? তা করতে পারেনি, কেননা ওটা জীবন্ত কিছু নয়। মহাবীর লঙ্কিনীকে ফাঁকি দিল কি করে? নিখুঁত লেজার রের প্রয়োগ দ্বারা ওই র্যাডারকে সে হকচকিয়ে দিল। প্রথমে সে শরীরটাকে পর্বত প্রমাণ করে লঙ্কিনীর দিকে এগোতে লাগলো। ওর কাছাকাছি হয়েই হঠাৎ সে শরীরকে মাছির মতো ছোট করে নিল। র্যাডারটা যেহেতু আগুয়ান বিশাল কিছুর সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছিল, তাই ও আর ওই সংকুচিত ক্ষুদ্রটাকে বুঝতেই পারল না। মহাবীর অনায়াসে ওকে পার হয়ে গেল। এ প্রসঙ্গে বলে রাখি, সদ্গুরুও বলতেন যে হনুমানজির সেই ক্ষমতা ছিল, সেই সিদ্ধি ছিল, সেই সিদ্ধাই ছিল, উনি ছোট বড় হতে পারতেন। যাই হোক, তিমি ধরা জালের এধার থেকে ওধারে পুঁটি যেমন গলে যায়, তেমনই গলে গেল মহাবীর। আবার দেখো, হনুমান যখন সঞ্জীবনী নিয়ে অযোধ্যার উপর দিয়ে উড়ে আসছিল, তখন তার স্পেসক্রাফটকে ভরত নেমে আসতে বাধ্য করল। কিন্তু যখন সে জানল যে হনুমান রামের দাস এবং শক্তিশালী হতচেতন লক্ষণের জন্য সে সঞ্জীবনী নিয়ে যাচ্ছে, তখন ভরত আবার ওই স্পেসক্রাফটকে আকাশে তুলে দিল। এই কাজ কেমন করে করলো? গুলতি মেরে করলো কি? বাবা আধুনিক ক্রায়োজেনিকের ন্যায় উন্নত পদ্ধতিতেই করেছিল। শব্দভেদী বান, নাগ পাশ, এসব কি? এখনকার পৃথ্বী, ত্রিশূল, নাগ বা আকাশের মতোই ক্ষেপণাস্ত্র। বলা হয়েছে ইন্দ্রজিৎ মেঘের আড়ালে থেকে যুদ্ধ করেছে। সে কেমন? আমেরিকার স্টার ওয়ার প্রোগ্রাম এরই মতো তা। নিকুম্ভিলা কি? একটা গবেষণা কেন্দ্র ছাড়া অন্য কিছু নয়। কয়েকশো স্যাটেলাইটস 24 ঘন্টা নাসার ওপর লক্ষ্য রাখছে। তাছাড়া কমান্ডার তো রয়েছে, যাতে শত্রুরা হঠাৎ আক্রমণ করে একে ধ্বংস না করে দিতে পারে। এত সতর্কতা, তবু এটা জানবে যে নাসার মতো কেন্দ্রকে কজন কমান্ডারই নষ্ট করে দিতে পারে। তাই তো দেখি দুজন, হনুমান আর লক্ষণ, নিকুম্বিলায় প্রবেশ করল। বিভীষণ শুধু পথ দেখিয়ে দিয়েছিল। যেন জনক ছিল একজন বড় বৈজ্ঞানিক, আর সীতা একজন উন্নত কৃষি বিজ্ঞানী। আজকাল যেমন শত্রুরা বিজ্ঞানীদের হরণ করে নিয়ে যায়, তেমনি রাবণ হরণ করেছিল সীতাকে, লঙ্কায় যাতে কৃষির উন্নতি হয় সেজন্য। সীতা শেষ পর্যন্ত ওই বিজ্ঞান দিতে রাজি হননি। আরে দূর দূর, রানী বানাবার জন্য কি সীতাকে হরণ করেছে রাবণ? রাবণের তেমন ইচ্ছা হলে কত রানী সে করতে পারত। অহল্যা, অর্থাৎ যেখানে হল চলে না, ব্যারেন ল্যান্ড, সীতাই ওই অহল্যাকে হলযোগ্য বা কর্ষণযোগ্য করলেন। পাষাণী অহল্যা যখন জেগে উঠল,
তখন সীতা রামের সঙ্গে ছিলেন। আচ্ছা, তোমরা কী ভাবো যে পাথরে রাম নাম লিখে জলে শিলা ভাসিয়ে সেতু তৈরি করা হয়েছিল? আদৌ না। বহু সংখ্যক নেভাল শিপ মিলে এপারের সাথে ওপার যুক্ত করে দিল। নীল আর নল ছিলেন বিরাট ইঞ্জিনিয়ার। বাস্তবে নল ছিলেন একজন মেরিন ইঞ্জিনিয়ার। জানো, জার্মানরা আমাদের 2 মহাকাব্য নিয়ে গভীর গবেষণা করে যাচ্ছে। ওরা ওই বিস্ময়কর নানা আবিষ্কার করছে, আর আমরা কল্পনা রাজগবি কাহিনী ভেবে উদাসীন হয়ে আছি। ওরা লক্ষণ রেখা নিয়ে ভাবছে, কেমন সে ফিল্ড যার ভিতরে ঢোকা যায় না, অথচ ভিতর থেকে অতি সহজে বাইরে আসা যায়। এ চিন্তার ফলশ্রুতি হলো এমন এক ডুবোজাহাজের সৃষ্টি যা থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে শত্রুর জাহাজ নষ্ট করে দেওয়া যায়, কিন্তু বাইরের কোনো ক্ষেপণাস্ত্র চারপাশের ফিল্ড ভেদ করে ওকে আঘাত করতে পারবে না। বাবা, পুরাণ পড়ে কী হবে? পুরাণ পুরুষকে জানো, কিংবা পুরাণে যে সত্য বলা হয়েছে বা যার আভাস দেওয়া হয়েছে তা জানো। এই যে রামের হরধনু ভাঙা, এটাও তাই। ওই হরধনুটাকে একটা ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছিল, এবং রাম জানতেন সেই ম্যাগনেটিক ফিল্ডকে কীভাবে নষ্ট করে ওই ধনু ভাঙা যায়। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।